আমরা মনে করছি বললি কেন মাইরা লিব আমরা রে। তো সকালবেলা আমার ননদ ফোন দিয়ে বলতেছে ভাই আমারে মাইরা লাইছে, আমারও মাইরা লাইছে, আমার বোনেরও মাইরা লাইছে। তো আমার জামাই কি গেছে মোটরসাইকেলটা মানে কিভাবে আসছে উনি জানে, আসার সাথে সাথে উনি মোটরসাইকেল নামতেও পারে না, ওখান থেকে উনি দেখছে উনি ওই ওনারে ধরে আনছে সবাই, রাত্রি বাইন গেছে মাথার মজক বাইর করে লেছে সবটা। আমার জামাইয়ের নাম রাসেল। আমি উনার পিছনে পিছনে আমি আসছি সিনজিদা, উনি আসছে ইয়াতে এই মোটরসাইকেলটা আর কি। আমি আইসা উনার পাই নাই, উনি মারা গেছে, উনি এখানে শুয়ে রাখছে উনারে। কালকে রাত্রেবেলা আপনি 12টা কিংবা 11টা বাজে আমার জামাইরে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে তোরা সকাল হইতে হইতে তোরা ঘরে সব ডিলাস হয়ে পড়বি। বাংলাদেশের রাজনীতিতে এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে একটা শব্দ, কি সেই শব্দ? মব জাস্টিস। মব জাস্টিস হিংস্র উন্মাদনা হয়ে উঠছে। শহরে গ্রামের সব জায়গায় মানুষ যে ভয়ঙ্কর একটা আতঙ্কের মধ্যে রয়েছে তাতে সরকারের সংস্থা বিবিএস এর জরিপেই উঠে এসেছে। সন্ধ্যার পরে মানুষের একটি বড় অংশ ঘরের মধ্যেও নিরাপত্তা বোধ করেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, খুবই মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেছে। সেই ঘটনাটি নিয়েই আপনাদের সঙ্গে কথা বলার জন্য উপস্থিত হয়েছি। তাই অনুরোধ থাকবে পুরো ভিডিওটি সম্পূর্ণ না দেখে আপনারা কোথাও যাবেন না এবং ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আবারও আলোচনায় কুমিল্লার সেই মুরাদনগর। এক ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটে গেল কুমিল্লার সেই মুরাদনগরে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে সকালবেলায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। মুরাদনগরে একই পরিবারের 3 জনকে গণপিটুনি দিয়ে মারা হয়েছে। মা, ছেলে ও এক বোনকে গণপিটুনি দিয়ে মেরেছে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আসলে কি বলবো বুঝে উঠতে পারতেছি না। অনেকেই বলছে যে তারা এলাকায় মাদক চোরা কারবারের সঙ্গে জড়িত ছিল, এলাকাবাসী অতিষ্ঠ ক্ষিপ্ত হয়ে এই ঘটনা ঘটিয়েছে। আমি বলতে চাই, যাই ঘটুক না কেন, যেই অপরাধী করুক না কেন, তার জন্য আইন আদালত আছে, প্রশাসন রয়েছে, তাদের হাতে তুলে দিতে পারতো। তাই বলে এভাবে তো আইন নিজের হাতে তুলে নিতে পারে না কোনো গ্রামবাসী, কোনো এলাকাবাসী বা কোনো ব্যক্তি। কি বলবো, গণপিটুনি বা এই মব সন্ত্রাসকে রাষ্ট্রীয় ব্যর্থতাই মনে করি আমি। এই ঘটনার নিরপেক্ষ দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি। আসলে আমি বুঝে উঠতে পারতেছি না কেন এই মব সন্ত্রাস একের পর এক বেড়েই চলেছে। এর বিরুদ্ধে কেন সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করছে না। চলুন কথা না বাড়িয়ে, কী কারণে, কোন ঘটনার প্রেক্ষিতে এই ঘটনা ঘটলো, এই মর্মান্তিক ঘটনাটা ঘটলো, এই 3 জন প্রাণ হারালো কিসের জন্য, তাদের প্রাণ কেড়ে নিল, আমরা সেই নিহত পরিবারের সদস্যদের মুখ থেকে শুনে আসি আসল ঘটনাটি। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি চির আপনারা। সারমুনা হেরে একেবারে মারলাম। কাকা তুমি আমার মারে মারছো, কই হো মারছি, কি করবি কর। কইছে কাকা তুমি মারলে মারছো আমার মারে, তুমি বড় মানুষ, আমার মারে মারলে মারছো। কালকে রাত্রেবেলা আপনি 12টা কিংবা 11টা বাজে আমার জামাইরে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে তোরা সকাল হইতে হইতে তোরা ঘরে সব ডিলাস হয়ে পড়বি। পরশুদিন মানে আমার ননদের জামাইয়ের দোকানে একটা কর্মচারী মানে কাজ করতো, তো উনি নাকি পরশুদিন ওরা মানে হেরার বাড়িতে যারা মারছে হেরার বাড়িতে চুরি করছে, মোবাইল চুরি করছে। তারপর পুরারাই ধরে মানে রাত্রেবেলা ধরার পরে পুরারাই ধরে মারছে। মারার পরে পরশু মানে পরের দিন সকালবেলা চোরের বাপে আমার শাশুড়ির কাছে আসছে, আইসা বলতেছে বোন আমার সেলদারের মাইলতেছে, আমার একটু বাসা, আমার সেলদার দরকার, আমি 1 লাখ টাকা জরিমানা দেবো, তোরা বাড়ির মানুষ তোরা শুনবো। আমার শাশুড়ি গেছে, যার পরে বলতেছে ভাই ছাড়া দাও, বাপে নাকি 1 লাখ। হ্যাঁ, চোরে যার বাড়িতে চুরি করছে উনি বলতেছে যে আমি দেবো না, আমি সারমুনা হেরে একেবারে মারলাম। এরকম করতে করতে মুখে তর্কাতর্কি করতে করতে অনেক বড় তর্কাতর্কি হয়ে গেছে। একজন মারছে, যে চুরি করছে ওনার নাম বাসির, বাসিরের বাপে আর কি মারছে আমার শাশুড়ি, বাপের নাম আমি জানি না। আল্লাহ আম্মু। তারপরে আপনার এরকম হওয়ার পরে মানে মারছে, মারার পরে আমার জামাই আবার এখানে দোকান আছে, মোটরসাইকেলের দোকান, তো কয়েকটা ছেলে এসে বলতেছে যে রাসেল ভাই আপনার মারে তো মারতেছে, আপনি তো যান। তো আমাদের দোকানে কর্মচারী দুইটা আর আমার জামাই 3 জন মিল্লা গেছে। যাওয়ার পরে ওরা ছুড়াইছে, ছুড়ানো পরশুদিন বলতেছে ভাই আরে কাকা তুমি আমার মারে মারছো, কই হো মারছি, কি করবি কর। কইছে কাকা তুমি মারলে মারছো আমার মারে, তুমি বড় মানুষ, আমার মারে মারলে মারছো। থাক
আমার হাতে ধরে উনি নিয়ে আইতাছে। তো যে বয়স্ক লোক আমার শাশুড়ির গায়ে হাত তুলছে, উনার একটা নাতিন, ছেলের ঘরে নাতিন কি করছে, আমার শাশুড়ি আমার ছেলের ঘরে নাতিন কি করছে, আমার জামাই রে আপনার বাস দিয়েছে না, এই যে এই জায়গাটাতে আছে না, এভাবে ডাইরেক্ট দিছে। তারপরে এই জায়গাটা মানে এরকম ক্ষত হয়ে গেছে। তারপর আমাদের দোকানে কর্মচারীটি খেপে গেছে, তোরা মারছস, তোরা আবার মারতাছস। তারপর আমার দোকানে কর্মচারীটি কি করছে, যে আমার জামাইরে বাড়ি দিছে হ্যাঁ, আমার দোকানে কর্মচারীটি কি করছে, হ্যাঁ একটা বাড়ি দিছে হাতে। দেওয়ার পরে না এটা নিয়ে অনেক ক্রিয়া হয়েছে। তারপরে আমি দাঁড়াইছিলাম, আমার মেয়েরে কি করছে, আইয়া বাড়ি দিছে হাতে, এই যে হাতে বাড়ি দেওয়ার পরে তার নাম আমি জানি না। তারপরে এরকম করতে হতে আচ্ছা মানে অনেকটা ঝগড়া হয়েছে। হওয়ার পরে আমার মেয়ের হাত ভেঙে গেছে, আমার জামাই খেপে গেছে। আমার মেয়ে করে কি করছে, আমি ছোট বাবু। তারপর আমার মেয়ের হসপিটাল নিয়ে গেলাম, এদিক দিয়ে নাকি মেল পড়ছে। বসার পরে আপনার বাড়ির মুরগিরা বসে বলছে আচ্ছা যাই হয়েছে সমাধান করে দিছে। কালকে রাত্রেবেলা আপনার 12টা কিংবা 11টা বাজে আমার জামাইরে ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে যে তোরা সকাল হইতে হইতে তোরা ঘরে সব ডিলাস হয়ে পড়বি। কই কে রে ভাই, ওই বাসির যে তখন আমার জামাই ছিল কোথায়, আমাদের বাড়িতে, শ্বশুর বাড়িতে ছিল উনি। তারপর বলতেছে আচ্ছা ভাই তুই যদি মারো আমার মারে আর কি করতে পারবি, মারলে মারিস যা, আমি অনেক ক্লান্ত রাইখা দে। আমার জামাই মনে করছে বললেই কি আর মারবো, বললেই কি আর মারা লইব। তারপর আমার জামাই ঘুমাই গেছে, আবার ফোন দিছে যে শুনে রাখিস কিন্তু তোরা ঘরে সবজি মরবো। তারপরে আমার সকালবেলা ঘুমাইতেছে, সবাই কি করছে থাই গ্লাসের মধ্যে মানে বড় বড় ইট মারতেছে। হঠাৎ করে তুফান এলো নাকি গিয়া দেখে মানে মানুষ পুরা বাড়ি মানুষ গিরা লেছে। গিয়ার পরে আমার শাশুড়ি কি মানে শাশুড়ি ভয়ে দৌড় দিছে, আমার শাশুড়ির আগে আপনার কূপ দিছে। কূপ দেওয়ার পরে মাথাটা আছে না সেচ চালাইছে, ইট দিয়ে আর বাস দিয়ে বাইরে একের সেচ চালাইছে, মুখ আর এই পুরা মাথা সেচ চালাইছে। তারপর উনি মারা গেছে, মানে মারা যে গেছে এর ভয়ে আমার 3 ননদ দিছে, 3 দিকে দৌড় দিছে, 3 ননদ ধরে লাইছে। ধরার পরে আবার আমার শাশুড়িরে যেভাবে মারছে এইভাবে সেম ভাবে কি করছে আমার আরেকটা ছোট ননদরে এভাবেই মারছে, মাথার মজক বাইর করে দিয়েছে, উনিও মারা গেছে। তারপর আরেকটা হ্যাঁ ইট দিয়া আর ছুরিদা খাইয়াছে আর ইট দিয়া কি করছে পুরা। তারপরে আমার ননদ বলতেছে যে আরেকটা ননদ কি করছে পালাই গেছে, আর মেজো ননদ কি করছে ওনার বাইরে ফোন দিছে, ভাই আমার আর জোনাকিরে তো মারা লাইছে, ভাই তুই আমার আয়া বাসা। মানে তারপরে আমার ননদ যেই বলছে আমার এই বাসা হ্যাঁ আছে না খুবই আপনার হসপিটালে, এখন উনি হসপিটাল আছে। তারপর আমার জামাই কি করছে মেয়ে আমাদের বাড়িতে দেখে ঝগড়া হয়েছে, আমি যাই। আমি তুমি যাও না মারপিটের মতো যাও না, না আমি যাই, আমার মারে বলে মারা লাইছে। হ্যাঁ মোটরসাইকেল দাঁড়ছে, আমি ওনার পিছনে করছি, আমি সঞ্জিদা আসছি। আসার পরে উনি এসে নামছে, মানে উনি মোটরসাইকেলে ওনার ওই দিক থেকে দেখছে, দেখার পরে সবাই দৌড়াই গিয়ে আমার জামাইটাই ধরছে। ধরার পরে মানে এই এখান দিয়ে মানে একটা ঘাই দিছে, এই দিক দিয়ে পড়ছে, মানে এদিক দিয়ে বাইরেছে, মানে কি দা ঘাই দিছে আপনি এত বড় 5 জন নাকি কোথায় ঘাই দিছে, এদিক দিয়ে বাইরেছে। তারপরে আমার জামাই বলছে ভাই আমার ভিক্ষা দে, আমার যে একটা আছে, আমার একটা মেয়ে আছে, আমি বিয়ে করছি 2 বছর, আমার ভিক্ষা দে। তারপর আমার জামাই দৌড়াই ওই ফুসকুনি দিকে পড়ছে, হ্যান থেকে দৌড়ে আনছে, আনার পরে হ্যান থেকে না এক সেমই ভাবে ঈদ দিয়ে আবার মাথার মধ্যে আমার জামাই সেম ভাবে মজুক বাইর করে আসছে। বাসির ছাড়া কে কে ছিল? বাসিরের বাপ, বাসিরের চাচা, বাসিরের মানে আত্মীয় স্বজন যত আছে সব। ছোটবেলায় এখানে যে এখানকার যে স্থানীয় চেয়ারম্যান মেম্বাররা আসছিল, এরা জড়িত ছিল, এর সাথে যুক্তি করে আসছে। চেয়ারম্যান মেম্বার এরা সবাই আছে। কোন মেম্বার? এখন বর্তমান মেম্বার আছে না বাবা। করতে বলা বাইরে কিন্তু আমাদের পরিবারিক গ্রাম আকুপুর ইউনিয়ন গ্রাম মোহাম্মদবাসী অনেক সন্তুষ্টভাবে বসবাস করতো। ওনাদের এই যন্ত্রণা ঠেলা অসহ্য আছে, কাশিমপুর, হীরাকাশি, আকুপুর, পরিবারি মানে পিস তার জন্য কি বলবো, একটা মানুষ অত্যাচার করতো, মনে হয় একটা মানুষ আসছে নিচে আমাকে 10,000 টাকা দেবো, আমাকে টাকা দেবো, হ্যাঁ এটা নিয়ে আলাদা একটা করতো, মানে টাকার জন্য আর অনেক কিছু করতো, বাবা টাবা ইয়া ভাই এসে ওরা আড্ডা মাড্ডা দুনিয়া করছে, ঠিক আছে। কিন্তু পরিবারিক গ্রামবাসী অনেক সন্তুষ্টভাবে ভালোভাবে ওনারা নিজেকে এই দিনে আমরা লাভ নেই, মেহারে টাইম না চলুন ওনারা, হ্যাঁ বেশি বিছনে করতে প্রতি অত্যাচার করতো, অসহ্য মেঝে এরা কি যান বাঁচানোর জন্য, যান বাঁচাতে খরচ তাই না, তার জন্য এগুলো করছে। 3টা বিল্ডিংয়ের মালিক, একটা মহিলা কীভাবে একটা মালিক 3টা বিল্ডিং মালিক হয়? আপনারা যদি ক্যামেরা নিয়ে করতেছেন ওই 10 টাকা কি পাওয়ার আসে না, ইয়াবা গাঁজা মদ ফিনছি এগুলো প্রচুর টাকা আসে তাই না। আমরা দিনমজুরি দিনে খাই, আমরা এগুলো যদি করতাম তাহলে আজকে পরিবারের মালিক থাকতাম। আমরা এগুলো দরকার নাই, মানুষের মায়ের মুড়া হওয়ার দরকার নেই। আসসালামু আলাইকুম। পরশুদিন এরা ঝগড়া লাগছিল, ওই বাড়িতে মোবাইল চুরি হয়েছে, তারপরে চোরের কি করছে পুরা রাত ধরে মারছে। মারার পর চোরের বাপে আমার শাশুড়ির কাছে আসছে যে আমার ছেলে তো মাইরালতেছে, একটু কে বলো না ছায়া দেওয়ার জন্য। আমার শাশুড়ি গেছে যে পুরা রাত তো তোরা মারছস,
মারছে। মারার পরে আমার জামাইরা বাড়ি এখানে দোকান আছে, মোটরসাইকেলের দোকান। তো কতগুলো ছেলে এসে বলতেছে তোমার জামাইরে তো, আরে তোমার শাশুড়ি মারে তো মারতেছে। তো আমার জামাই কি করছে, গেছে। তারপরে মারে বুঝাইয়া লয়ে পড়তেছে, বলতেছে আচ্ছা কাকা আপনি যদি আমার মারে মারছেন, থাক আপনি তো বড় মানুষ, আমার মারে একটা থাপড় না দিলে দিছে। ওনারা আমার শাশুড়িরে ছেলে বুঝাই লয়ে পড়তেছে। আমার টেমে কি করছে, মানে যে বেটা মারছে আমার শাশুড়ি গায়ে হাত তুলছে, উনার নাতিন কি করছে, আমার জামাই এই জায়গা বাঁশ আছে না, বাঁশ দিয়ে আপনার এভাবে দিছে। দেওয়ার পরে তো আমার জামাইয়ের সাথে, আমার জামাইয়ের দোকানে কর্মচারী দুই একটা ওনার সাথে গেছে, ওনারা কি করেছে ওই ছেলেটারে দুইটা মারছে, দুইটা বাড়ি দিছে, হাত থেকে বাইকে দিয়েছে। তারপরে এই যে শেষ, মানে মেন্টাল বসে বিচার শেষ। পরশু দিন এই ঘটনাটা। কালকে রাত্রেবেলা আমি কিন্তু আমার বাপের বাড়িতে ছিলাম, আমি আমার জামাই বাপের বাড়িতে। কালকে রাত্রেবেলা এই যে বাসির, মানে দোকানদার বাসির ফোন দিয়ে আমার জামাই বলতেছে যে তোরা তো সকালটা হইতে দে, তো তোরা ফ্যামিলি যতগুলো মানুষ আছে সবাই রে মাইরালাম, মাইরা পুলিশেরা রে, ডিবি পুলিশ যারা আছে তারা রে 100 কোটি টাকা দিয়ালাম, দিয়া মানাইলাম বলতেছে। না না, যে ওই মানে হে বাড়ির আর কি। তারপর বলতেছে তো আমার জাল বলতেছে আচ্ছা মারলে মাইরো, তোমরা রাতে বললে আমরা কোনো আফসোস নেই। তারপরে আবার ফোন দিছে, আবার ফোনটা বললে একই কথা। আমরা মনে করছি বললি কেন মাইরালি আমরা রে। তো সকালবেলা আমার ননদ ফোন দিয়া বলতেছে ভাই আমারে মাইরা লাইছে, আমারও মাইরা লাইছে, আমার বোনেরও মাইরা লাইছে। কই কি হয়েছে কস না? কই হ্যাঁ মানে কুবাইয়া মাইরা লাইছে, জোনাকিরে কুবাইয়া মাইরা লাইছে, আর আমার তোমার মাছ আমার দেবী হসপিটাল নিতে আছে। তো আমার জামাই কি হচ্ছে মোটরসাইকেলটা মানে কিভাবে আসছে উনি জানে, আসার সাথে সাথে উনি মোটরসাইকেল নামতেও পারে না, ওখান থেকে উনি দেখছে, উনি ওই ওনারে ধরে আনছে সবাই ধরে আপনার কুবাইছে, এখানে কুপ দিছে, মানে এটি আছে না ঢোলা করে লাইছে, কি তাতে ঢোলা করছে জানে না, রাত্রে বাইন গেলেছে, মাথার মজক বাইন করে লাইছে সবটা। আমার জামাইয়ের নাম রাসেল। আমি ওনার পিছনে আমি আসছি সিনজিদা, উনি আসছে ইয়াতিয়া এই মোটরসাইকেলটা আর কি। আমি আইসা উনার পাই নাই, উনি মারা গেছে, উনি এখানে শোয়া রাখছে উনারে। স্যার আমার যেটা লই কেমনে ভাইজা এই ঘটনার সাথে কারা কারা জড়িত আপনারা মনে করতেছেন? আমার মোবাইলে নাম আছে, আমি তো নাম জানি না, নাম দিয়ে আছে। আমার শ্বশুর তো পাইতাছি না, ওরে তো আমার একটা ননদ, বড় ননদ, আর আমার শ্বশুরের মানে দৌড়াইতে মারতে কই নিয়ে মারছে, ওরা দুজন রে পাইতেছি না। আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম মিম। পুরো নাম বলেন। মিম আক্তার। শ্বশুরের নাম তো খুলে না না, শ্বশুরের নাম হলো আপনার আরে কি জানি হ্যাঁ কবির রহমান। ব্যক্তিগত দ্বন্দ্ব, মানে ওনারা কি করছে, মানে ওনারা মানে ফ্যামিলি বড়, মানে ওইদিকে সব মানুষ নিয়ে আসছে এখানে। একটা চুরি ব্যাপার নিয়ে কি এতটুকু হইতে পারে? সাধারণত চুরি করছে তার জন্য কি এতটুকু হইতে পারে? স্যার আমার ঘরে আমার জামাই তো মোটরসাইকেল ব্যবসা করতো, তো ওনার প্রায় আমাদের 4.5 লাখ টাকা ছিল। আমার 3টা আংটি ছিল, 3টাতে আংটিটা পাইছি, আর 2টা আংটি নিয়ে গেছে, আর গলার একটা চিকুন একটা চেন ছিল, এটা নিয়ে গেছে হেরা রুমে দুইটা। তারপর না মা না রবি নামক এক মহিলাকে মেরে ফেলছে। আমি তাৎক্ষণিক আমার অফিসার বসে ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে এসে দেখি রবি, তার ছেলে রাসেল এবং তার মেয়ে জোনাকি, 3জনকে ঘটনাস্থলে স্থানীয় কবিবাড়ি উত্তেজিত জনতা তাকে 3জনকে হত্যা করেছে এবং তারা একটা মেয়ে রোমা আর তার পার্শ্ববর্তী বাড়িতে আশ্রয় নেয়। সেখানেও স্থানীয় লোকজন হামলা করলে আমি তার সঙ্গে অফিসার সহ দ্রুত তাকে ওখান থেকে রেস্কিউ করে তুরন্ত হাসপাতালে প্রেরণ করি, আহত অবস্থায় প্রেরণ করি। পরবর্তী তাকে কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। ঘটনাটা আমার আজকে 4 দিন আগে একটা মারামারি হয়েছিল ভাই, বুঝতে ভাই যেটা মনে করেন মেয়ের জামাই এটা 27 জন হাসপাতাল আসছে। কার মেয়ের জামাই? এই যে রবি, এটা 7 দিন আগে আমরা কাজ থেকে শুনলাম কি পরে কালকে এলাকায় বসে একটা মিটিং করছে। মিটিং করার পরে সকালবেলা আপনার আবার চেয়ারম্যান আছেন পরিবেশ স্টেশন, আবার চেয়ারম্যানে কালা মালা ধরে ছিঁড়ে বেলা চলে, এরা রানিং মেম্বার আছেন, মেম্বারের সহ পরে তা খোলা ভাই ডাক দিয়েছে, ডাক দেওয়ার পরে এই ব্যাপার বর্তমান রানিং চেয়ারম্যান একটা মেম্বার এর মধ্যে মারছে, আগের দিন এগুলো মারছে। সকালবেলা আছেন কি চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন, তা আরও লোক আছেন। তারপরে ওই লোকটির সামনে মনে করেন তাই কত লোক ইয়া বুঝেন না, ইয়ে একটা চালারকে ভাত করে ধরে চেয়ারম্যানের মেম্বারের রয়েছে ঠান্ডা, চেয়ারম্যান একটা চলও দিচ্ছে।
কত এলাকাবাসী কত আসতে করবো মনে করেন কি কইতাম সিরিয়াল ধরে থাকতো এই মাদক ব্যবসাটা যেটা এটা সিরিয়াল ধরে থাকতো এই ভেবে মারাটা মনে বালা বালা লোকের আমরা তো আপনার মতন একটা লোক আমরা তো আইনের লোক দেখে আনন্দ যাচ্ছে ওই সময় এমন লোক দেখা গেলো টানদানের ভিতরে নিয়ে বালা বালা কিন্তু মনে করলেন মহিলা আমার স্বর্ণবিন্দা যাইতে মহিলা নিয়ে যাবো বিল্ডিং নিয়ে যেটা স্বর্ণপত্র লাগিয়ে সেটা মাইনা ধরে পাই। শহরে গ্রামের সব জায়গায় মানুষ যে ভয়ঙ্কর একটা আতঙ্কের মধ্যে রয়েছে তাতে সরকারের সংস্থা বিবিএস এর জরিপেই উঠে এসেছে। সন্ধ্যার পরে মানুষের একটি বড় অংশ ঘরের মধ্যেও নিরাপত্তা বোধ করেন না, অথচ এইগুলোকে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরাই সমর্থন করে আসছেন, যেগুলো মব নয়, প্রেশার গ্রুপ। প্রধান উপদেষ্টা প্রেস সচিব কদিন আগেই তো এই মন্তব্য করলেন প্রকাশ্যে। তারই ধারাবাহিকতায় এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষাতে, যিনি মাস্টার মাইন্ড 24 আন্দোলনের সেই তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম কিছুক্ষণ আগেই ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মবকে জাস্টিফাই করার জন্য। সরাসরি সরকারের সমর্থনেই তাহলে মব চলছে, কথা আমরা নির্দ্বিধায় বলতে পারি। মাহফুজ আলম তার ফেসবুক পোস্টে বলছেন, জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতা মব নয়, মব ভায়োলেন্স প্রতিরোধের দরকার ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, আইনের শাসন কার্যকর ও জবাবদিহিমূলক গণতন্ত্র। বেশ ভালো কথা। 24 আন্দোলন তো এভাবেই হয়েছিল, সাধারণ মানুষ তো এগুলোই চেয়েছিল। শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের যে বিস্ফোরণ ঘটেছিল, বা তাদের আবেগকে পুঁজি করে পেছন থেকে যারা প্লট নির্মাণ করেছিল, এভাবেই তো গণবিস্ফোরণ বা গণ অভ্যুত্থানের সৃষ্টি করেছিল। তারা তো আইনের শাসনটাই দেখতে চেয়েছিল। কিন্তু এইগুলোকে আইনের শাসন যা কিছু চলছে, এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যা কিছু করছে, সেগুলো আইনের শাসন, নাকি আইনকে চরমভাবে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মানুষকে একটা আতঙ্কের মধ্যে রেখে তারা যা ইচ্ছে তাই করতে চাইছে? এবং সেটিকেই সমর্থন করছেন মাহফুজ আলম। তিনি বলছেন কত অদ্ভুতভাবে এগুলোকে জাস্টিফাই করার চেষ্টা, যে মব এই দেশে প্রথম সৃষ্টি হয়েছিল বিহারি জনগোষ্ঠীর উপরে, তারপরে মব হয়েছে ছাত্র, তরুণ, মুক্তিযোদ্ধা এবং মুজিববাদ বিরোধীদের উপরে। বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সরাসরি ইন্ধনে গত 53 বছর মব হয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে। মবের ডেফিনেশন স্ট্রেচ করলে তথাকথিত জনতার আদালত, জনতার মঞ্চ 96, 28 অক্টোবরও। আচ্ছা, শাহবাগ সবই মব জাস্টিস, মব ভায়োলেন্স। একটা যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রে আইন শৃঙ্খলা ইনস্টল করার সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ ছিল 71-এর পরে, সেটিকে তিনি এক্সাম্পল হিসেবে নিয়ে এসে এখনকার মবকে তিনি জাস্টিফাই করার চেষ্টা করছেন। মাহফুজ আলম বলছেন, উদ্বেগের বিষয় হলো জুলাই বিপ্লবকে এখন মুজিববাদী বাম ও লীগের কালচারাল গুন্ডারা জুলাই পরবর্তী আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতির সঙ্গে মিলিয়ে এমনভাবে পোর্ট্রেট করছে যেন জুলাই বিপ্লব শেখ মুজিবের নাতি জয়ের কথা মতো মবক্রেসি ছিল। মবক্রেসি হলে জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতা, পুলিশ, আনসারবিহীন দেশকে 1-1.5 মাস নিরাপদ রাখত না। কোথায় নিরাপদ মানুষ? এবং শুধু সজীব ওয়াজের জয় কেন, মানুষ কথা বলছে না? এগুলো মব কিনা মানুষ প্রশ্ন তুলছে না? প্রশ্ন তোলা কি, মানুষ তো সরাসরি বলছে। তাহলে অবিচার কোনটা? আইনহীন দেশ বা ব্যর্থ রাষ্ট্রের এক্সাম্পল কোনটা? যেখানে সেখানে গণপিটুনি দেওয়া হবে, যেখানে সেখানে রক্তাক্ত করা হবে, আদালত থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত কোনো জায়গা মাপ পাওয়া যাবে না, শিক্ষাঙ্গনেও কেউ মাপ পাবে না। এইগুলো আইনের শাসন? এইভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করা যায়? কি অদ্ভুতভাবে আমাদেরকে নসিহত করছে, কি অদ্ভুতভাবে আমাদেরকে দেশে আইন কানুন শেখাচ্ছে। এবং তিনি বলছেন, গত কয়েক মাসে রাজনৈতিক ও সামাজিক ফ্যাসিবাদের অংশীদার না হয়েও হরে দরে মব ভায়োলেন্সের দায় নিতে হচ্ছে জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতাকে। তারা সবাই বিপ্লবী যা করছে। এবং তিনি স্পষ্টভাবে বলছেন, জুলাইয়ের পরে মব হলে বা সে সুযোগ তৈরি করা হলে এত সুশীলতা আর অ্যাপোলজেটিক আলাপ আসতো না। তার মানে কি, যারা এর বিরুদ্ধে কথা বলছে, যারা পুলিশ সদর দপ্তরে তালা ঝুলিয়ে দিচ্ছে, যারা মব ভায়োলেন্স সৃষ্টি করে একজন নিরাপরাধ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করতে বাধ্য করছে, রাস্তাঘাট বন্ধ করে ঘন্টা পর ঘন্টা 8 ঘন্টা পটিয়াতে যেটি হলো দুর্ভোগ সৃষ্টি করে তাদের দাবি আদায় করছে, এগুলো মব না, এগুলো আইনের শাসন প্রতিষ্ঠা করা। এবং যারা এর বিরুদ্ধে কথা বলছেন, তিনি কি বলছেন, যদি মব হতো তাহলে এত কথা বলা লাগতো না, কথা বলা হতো না। অর্থাৎ আমরা যারা কথা বলছি, তিনি স্ট্রেট হুমকি দিচ্ছেন, ভবিষ্যতে হয়তো আমাদের উপরে মব হলে হতেও পারে। মানুষ তো ভয়ে কথাও বলছে না, এটা তো সত্য কথা। মবের ভয়ে গণমাধ্যমগুলোর অবস্থা এতটা করুণ কেন?
এতটা অসহায় কেন গণমাধ্যমগুলোর অবস্থা? কথা তো বলতে পারছে না। ডেইলি স্টার, প্রথম আলো, কারবালার সামনে মব ভায়োলেন্স সৃষ্টি করা হয়নি, মানে প্রয়োজনে আরও এরকম করা হবে, মানুষের দাঁড়ে দাঁড়ে করা হবে, ঘরে ঘরে করা হবে, এটাই তো বলতে চাইছেন তিনি। বলুন, আমাদের আর কি করার? আমাদের তার কথা বলা ছাড়ার উপায় নেই। প্রয়োজনে এই কথাটুকুও বন্ধ করে দেওয়া হবে, এটুকুও বুঝতে পারছি। মাহফুজ আলম বলছেন, জুলাই বিপ্লবে দেশকে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ থেকে মুক্ত করা মুক্তিকামী ছাত্র জনতাকে মব বলে জুলাইকে বিষোদ্গার করা বন্ধ করুন। স্ট্রেট বলছি, মানে আমাদেরকে বন্ধ করতে হবে, যে কথা বলছিলাম। এবং খড়গ তো নানানভাবে নেমে আসছে, নানান ধরনের হুমকি তো পাচ্ছি। মাহফুজ আলম বলছেন, এর আগে মানে মব মানে বিপ্লবী, উদ্দেশ্যহীন, প্রতিহিংসা ও প্রতিশোধ পরায়ণ মানসিকতা লালন করা সুযোগ সন্ধানী গোষ্ঠী। জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতার উদ্দেশ্য পরিষ্কার, গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি তাদের শ্রদ্ধা অতুল ও তারাই বাংলাদেশের ভবিষ্যৎ। আহা, কি মানবাধিকার রক্ষা করছেন আপনারা? মানে কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলেই তাকে চ্যাং ধুলাই করে উঠে নেওয়া হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে। অভিযোগ না থাকলেও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ করার কারণে শুধুমাত্র সমর্থন রয়েছে, তাদের উপর হুমকি আসছে, খড়গ নেমে আসছে, মবের শিকার হচ্ছে। এটাই মানবাধিকার? এর আগেও মাহফুজ আলম স্পষ্টত হুমকি দিয়েছেন গণমাধ্যমকে। তিনি একথা বলেছিলেন যে কোনো কোনো গণমাধ্যম গণ অভ্যুত্থান বলে না, জুলাই আন্দোলন বলে, ফ্যাসিবাদকে ফ্যাসিবাদ বলে না, আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলে না। মানে গণমাধ্যমে কি বলতে হবে, কি লিখতে হবে তিনি নির্দেশনা দিয়ে দিচ্ছেন প্রকারান্তরে। এবং ওই অনুষ্ঠানে তিনি বলছিলেন, এর দায়িত্ব যদি জুলাই পরিবারে বা শহীদ পরিবারের সদস্যরা নেয় তো কি করার থাকবে? তার মানে জুলাই শহীদদের তিনি পুঁজি করে এরকম হুমকি দিচ্ছেন। জুলাই শহীদদের পরিবারের সদস্যরা যদি গণমাধ্যমের উপর আক্রমণ করে, তার দায়িত্ব তাদের উপর বর্তাবে না। প্রকারান্তরে এই কথাই বলতে চেয়েছেন। বলেন, ক্ষমতা আছে, বলবেন, করবেন, দেখাবেন, আমরা জানি, এটুকু আমরা জানি, এবং ওইটুকু মাথায় রেখেই কথা বলতে হচ্ছে। কথা বলেছি শেখ হাসিনার সময়, এখনো বলছি এবং বলবো। এই দেশে এখন সবাই অনিরাপদ। এই যে মব রাজনীতি চলছে, মব কালচার চলছে, এটা কে করছে বন্ধুরা? আমি কিন্তু মুক্তিযোদ্ধা হিসাবে কথা বলছি। যে লোকটার আঙ্গুলে হেলনে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই লোকটার বাড়ি আগুন দিয়ে পুড়ে দিলেন। সেই বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার চালিয়ে দিলেন। কেউ প্রতিবাদ করলো না, সরকার কিছু করলো না, মিলিটারিরা চৌকিদারের ভূমিকায় অবতীর্ণ হইল। হাসিনা আর বঙ্গবন্ধু এক জিনিস না। আওয়ামী লীগ খারাপ করছে, এই জন্য মুক্তিযুদ্ধ খারাপ। হাসিনা খারাপ করছে, সেই কারণে বঙ্গবন্ধু খারাপ। এই কথা বলে যারা মুক্তিযুদ্ধকে, বঙ্গবন্ধুকে 72-এর সংবিধান, হায় হায়, আলী রিয়াজ নামে একটা মানুষ হয়েছে, হে আমেরিকায় মাস্টারি করে, হে আমাদের চেয়ে 10 বছরের ছোট, হে আইসা প্রথম কইছে সংবিধানটাকে ফেলাই দেব, 72-এর সংবিধানকে ফেলে দেব। আপনারা কি মনে করেন না এই 72-এর সংবিধানটা 30 লক্ষ মুক্তিযুদ্ধের শহীদের রক্তের আখরে লেখা সংবিধান? এটা আপনারা মনে করেন না? আচ্ছা, আপনারা কারা কারা 72-এর সংবিধান চান এখানে দেখালে তো একটু হাত তুললে আমরা দেখেন তো 72-এর সংবিধান কারা কারা চান। এখানে যদি সংখ্যা যাই হই, আমি প্রত্যেককে একজন 1 লাখ, একজন মুক্তিযোদ্ধাকে 1 কোটি মানুষের প্রতিনিধি হিসাবে গণতে চাই। 72-এর সংবিধান মুক্তিযুদ্ধের 30 লক্ষ লোকের শহীদের রক্তের আখরে লেখা সংবিধান। এই যে সময়ের সাথে সাথে প্রয়োজনে পার্লামেন্টের মাধ্যমে পরিবর্তন করা যাবে আইনের মাধ্যমে, কিন্তু কেউ যদি ছুঁড়ে ফেলে দিতে চায় তার বিরুদ্ধে আরেকটা মুক্তিযুদ্ধ অবশ্যই হবে বন্ধু। 5ই আগস্ট একটা হয়েছে এই দেশে, বলে আওয়ামী লীগ কি ছিল? ফ্যাসিস্ট। আমিও বললাম ফ্যাসিস্ট, কারণ আমি এত কথা বলছি হাসিনা সরকার ফ্যাসিস্ট, কিন্তু ফ্যাসিস্টের একটা নেতৃত্ব ছিল। প্রত্যেক জায়গাতে, সারা বাংলাদেশের প্রত্যেকটা থানায় ফ্যাসিস্ট হইল একজন নেতা ছিল। মানুষ বিপদে পড়লে ওই লোকটার কাছে যাইতে পারত। প্রত্যেক এমপি এলাকায় একজন এমপি ছিল, ইলেক্টেড অর নো ইলেক্টেড, সেইখানে গিয়ে মানুষ কথা বলতে পারত। সব জায়গাতে একটা নেতৃত্ব ছিল, সমস্ত জায়গাতে প্রশাসনিক দক্ষতা ছিল। আজকে এই দেশটা তো কোনো দেশ না ভাই। এই দেশের নেতা কে? কে এই দেশের নেতা?
ইউনূস সাহেব একরকম কয়, উনি নোবেল লরিয়েট। এই ইউনূস সাহেব বলবে একরকম, ইউনূস সাহেবে বলার সঙ্গে সঙ্গে ওই যে বাচ্চা কাচ্চা ছেলে পেলেরা এরা বলবে না 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 না, এটা তো আমরা মানি না, করতে হবে এইরকম। আবার এরা বলার সঙ্গে সঙ্গে একটা কালো শক্তি আছে যারা 1971 সনের আমার মায়ের বোনের ইজ্জত নষ্ট করেছিল, যারা আমার হাজার হাজার বুদ্ধিজীবীকে হত্যা করেছিল, যারা ওই এই দেশে আলবদর সৃষ্টি করে যারা এই দেশে গণহত্যা চালিয়েছিল, তারা সঙ্গে সঙ্গে বলবে না 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 না, এটা তো হতে পারে না, এটা আমরা মানি না। আমাদের মতো করে চলতে হবে। এই দেশ হবে আফগানিস্তান, এই দেশ হবে সিরিয়া, এই দেশ হবে লিবিয়া, লেবানন, এই দেশ হবে জঙ্গিদের দেশ। এইটা কি করার জন্য আমরা যুদ্ধ করেছিলাম বন্ধুরা? আপনারা বলুন তো দেখি। আমরা তো এটা করার জন্য যুদ্ধ করি নাই। আমরা যুদ্ধ করেছিলাম অ্যাটলিস্ট এই দেশে গণতন্ত্র থাকবে, অ্যাটলিস্ট গণতন্ত্র থাকবে। আচ্ছা যুদ্ধ বাদ দেন, 5ই আগস্ট যে স্লোগান দিয়েছিলাম, এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি? এখন তো দেখি হায় রে হায়, শেখ হাসিনা কবে যাবি? শেখ হাসিনা তো গেছে গা, সময় তো চলে গেছে 1 বছর। গণতন্ত্র কোথায়? ভোট কোথায়? যাকে মনে করতাম বাংলার শ্রেষ্ঠ সন্তান, হায় হায়, সেই ইউনূস সাহেবকে এখন কি দেখি? কি দেখি? জনাব ইউনূস সাহেবকে দেখি উনি ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য, প্রলম্বিত করার জন্য, ক্ষমতার মসনদকে আঁকড়ে থাকার জন্য উনি বারে বারে এই ফোর্স, ওই শক্তি জাতীয় আন্তর্জাতিক শক্তির মাধ্যমে চক্রান্ত করে আমার দেশের সমুদ্র বন্দর অন্যকে দিয়ে দিতে চায়, আমার দেশের সেন্ট মার্টিন দ্বীপ বিদেশিদেরকে ওই স্টিমার লাগাইয়া দিতে চায়, আমার দেশের গাজা উপত্যকা বানানোর জন্য আরাকানকে করিডোর দিতে চায়। এটাকে আপনারা দিতে চান বন্ধুরা? সারা জীবন যুদ্ধ হবে। আমি থাকবো না, আপনি থাকবেন না, ইউনূস সাহেব থাকবে না, কিন্তু এই দেশে কিন্তু ওই সেন্ট মার্টিন দ্বীপ যদি চলে যায়, বিদেশের একটা স্টিমার লাগায় রাইকা শুধু বন্দুকের নলটা বাংলাদেশের উত্তর দিকে দিয়া দিবে, আপনি নিশ্চুপ করে থাকবেন। আপনি হবেন গোলামের ছেলে গোলাম, আপনি হবেন দিয়াগো গার্সিয়া, আপনি হবেন ফিলিপাইন, আপনি হবেন পৃথিবীর একটা অধিকৃত দেশ। যদি সেন্ট মার্টিনে শক্তিমান দেশের স্টিমার লাগাই দিতে পারে, আন্তর্জাতিক লাগাই দিবে, সেন্ট মার্টিনের সমস্ত অধিবাসীকে এখান থেকে তাড়াইয়া দেওয়া হচ্ছে। আমি বলতে চাই, ইউনূস সাহেব বলেছে আমরা সমুদ্র বন্দর দিয়ে দিব, যদি কেউ তার প্রতিবাদ করে তাদেরকে প্রতিহত করতে হবে। আমি বলছি ইউনূস সাহেব, আপনাকে আমি সম্মান করি, বেশি কথা কইেন না, অথবা দুধ দিয়া মাখায়েন না। আপনি সমুদ্র বন্দর দিবে, আমি প্রতিবাদ করলাম এবং করব, দেখি আপনি আমাকে প্রতিহত করেন। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই মব সন্ত্রাস কবে বন্ধ হবে? ফ্যাসিবাদের পতনের পরে এই মব সন্ত্রাস বেড়েই চলেছে। একের পর এক অপ্রীতিকর ঘটনা, একের পর এক অরাজকতা, একের পর এক এরকম মর্মান্তিক ঘটনা আমরা দেখতে পাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, কি বলবো আসলে, কার কাছে বিচার দেব সেটাই আমার জানা নাই। আমি একটা কথাই বলতে চাই, যে অপরাধী করুক না কেন, সে যে ব্যক্তি হোক না কেন, তার জন্য আইন আদালত রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে। তাই বলে এভাবে পিটিয়ে, গণপিটুনি দিয়ে প্রাণ কেড়ে নেওয়া, এটা কোনোভাবেই কাম্য নয়। এত বড় নিকৃষ্ট ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কী ছিল সঠিক তদন্ত করা হোক। কোনো কথা বলার ভাষা নেই আসলে। আর কি কি দেখার আছে আল্লাহই জানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। ভিডিওটি শেয়ার করবেন সকলের কাছে। আল্লাহ হাফেজ।